where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে যে টেলি শিক্ষা ব্যবস্থায় ছাত্রদেরকে স্বাগত জানাই। আজকে আমি পলিটিক্যাল সায়েন্স ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারের এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব। আগের দিন যেমন পল সায়েন্সের ক্লাস 11-এর প্রথম পার্টটাকে আলোচনা করেছিলাম, আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, প্রকৃতি, পরিধি এবং রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান কিনা। এই কোশ্চেনটা খুব দেয়, রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কিনা, এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এবং সবার লাস্টে করব যে প্রশ্ন নিয়ে আলোচনা, মানে অনুশীলনী যেটাকে বলছি আমরা, মানে যে প্রশ্নগুলো ক্লাস 11-এ তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা এবার প্রথমে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে নিয়ে আমরা আলোচনা করি, তাহলে এই বিষয়টাকে তোমাদেরকে আজকে ক্লিয়ার করতে হবে। এবার দেখো, আমরা এই রাষ্ট্রবিজ্ঞান, এর আগের দিন তোমাদের ক্লাসে আমি পড়েছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি বা এটা রাজনীতি বিষয়, এগুলো একটা জটিল বিষয় এবং ক্রমবর্ধমান এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে বিচার করে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটাও কিন্তু একটা বিতর্কিত জায়গায়, মানে সঠিক সংজ্ঞা দেওয়া সম্ভব হয়নি এখনো পর্যন্ত। তা আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। যদি আমরা সাধারণভাবে দেখি যে রাষ্ট্রবিজ্ঞান, আমরা যদি এগুলাকে এখন মুছে দিই তাহলে এইখানে আমার লিখতে কিছু সুবিধা হবে। সাধারণভাবে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির, যে পলিটিক্যাল সায়েন্স যে ওয়ার্ডটি বা রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ আমরা দেখতে পারি না 1776-এর পরবর্তী সময় থেকে, 1776 এই সালের পরবর্তী সময়ে। পরবর্তী কাল থেকে এই রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ লক্ষ্য করা যায়। এবার আমি আসছি যে এবার এই যে রাষ্ট্রবিজ্ঞান শব্দটা এত প্রয়োগ করা হলো, কিন্তু আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ব্যবহার প্রথম দেখা যায় 19 শতকে। দেখো এইখানে 1976 সাল থেকে এর পরবর্তীকাল, মানে এই যে সময়কাল থেকে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ আমরা দেখতে পারি। কিন্তু পরবর্তীকালে আধুনিক কালে যে 19 শতকের থেকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা একটা আমরা দেখতে পারবো। এবার দেখো, এই সময় যদি আমরা 19 শতকটাকে আমরা দেখি যে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ 76 হওয়ার পর, পরবর্তীকাল থেকে হওয়ার পরে 19 শতকে রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা, এই আধুনিক সংজ্ঞাটা 19 শতকের প্রথম থেকে লক্ষ্য করা যায়। এবার ঠিক এই সময়টাতেই, মানে 19 শতকের কথাই আমি বলছি, এই 19 শতকের থেকেই আমরা দেখতে পারি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বলে আলাদা একটা শাখা তৈরি হয়। যেমন শিকাগো বিশ্ববিদ্যালয়, শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা তৈরি হয়। তারপরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে,
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা তৈরি হয়। এছাড়াও আমরা দেখতে পারি যে মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংস্থা বলে একটা সংস্থা স্থাপিত হয়। আমি এগুলো মুছে দিচ্ছি, এটা মুছে দিই। মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংস্থা, এই মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংস্থা ঠিক ওই সময়টাতে যেটা বলছিলাম 19 শতকে এটা দেখা যায়। তার মানে আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান নামে এই সংস্থাগুলো তৈরি হয়। যেমন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, শিকাগো বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের সেপারেট একটা বিভাগ, একটা সাবজেক্ট রূপে আলাদা আলাদা করে এটাকে ব্যবস্থা করা হয়। এবার যদি আমরা তাহলে রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান একটা আলাদা বিষয় রূপে এটা একটা কি বলবো, এটা স্থাপিত হয়েছে বা এটা স্বীকৃতি পেয়েছে আমরা বলতে পারি। এবার যদি আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞান একটা বহু আলোচিত একটা শাস্ত্র বা সাবজেক্ট, যেটা অনেক আগের থেকে তোমরা জানো, যেটা অনেক আগের থেকেই শুরু হয়েছে, প্রায় 2,500 বছর আগের থেকে, যেটা অ্যারিস্টটল প্লেটোর সময়কাল থেকে, এবং বিভিন্ন সময় রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন পট পরিবর্তন হয়ে সেই দিক থেকে আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান একটা অতি প্রাচীন একটা শাস্ত্র। এবার অতি প্রাচীন শাস্ত্র যদি আমরা বলেও থাকি বা ধরে নিচ্ছি অতি প্রাচীন একটা অনেক আগের থেকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুরু হয়েছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একটা সর্বজনগ্রাহ্য বা সর্বসম্মত বা একটা মানে কি এক্সাক্ট ডেফিনেশন কিন্তু দেওয়া সম্ভব হয়নি। এবার কেন হয়নি সেটা আমাদেরকে আলোচনা করতে হবে। এ প্রসঙ্গে যে আমরা যদি এস.এল. ওয়েসবে এক রাষ্ট্রবিজ্ঞানী, তার মানে রাষ্ট্রবিজ্ঞানের সঠিক একটা সর্বজনগ্রাহ্য প্রাচীন শাস্ত্র হলেও সেটার একটা সর্বসম্মত বা গ্রহণযোগ্য, যেটাকে বলতে পারি যে এক্সাক্ট ডেফিনেশন সম্ভব হয়নি। তো কেন হয়নি, যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানী এস.এল. ওয়েসবি এর প্রসঙ্গে একটা কথা বলেছেন। এস.এল. ওয়েসবে একটা কথা বলেছেন, যে এস.এল. ওয়েসবের কথাটা খুব ইম্পর্টেন্ট। এস.এল. ওয়েসবে এই প্রসঙ্গে বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু পরিবর্তনশীল চরিত্র, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু একটা পরিবর্তনশীল চরিত্র, এবং কি হচ্ছে এই যে বিষয়গুলো একটা অনির্দিষ্ট, তার মানে পরিবর্তনশীল চরিত্র মানে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু এত পরিবর্তনশীল এবং কি হচ্ছে অনির্দিষ্ট, এবং বিষয়বস্তু অনির্দিষ্ট, এর বিষয়বস্তু হচ্ছে অনির্দিষ্ট। তাহলে এস.এল.বি কথাটাকে আমি এবার ক্লিয়ার করছি। ওয়াসবে বলতে চেয়েছেন যে পরিবর্তনশীল চরিত্র রয়েছে একটা রাষ্ট্রবিজ্ঞানের একটা দিক, আর একটা হচ্ছে অনির্দিষ্ট বিষয়বস্তু। এই দুটো হওয়ার জন্য কি হয়েছে, একটা বিভ্রান্ত ও মতপার্থক্য তৈরি হয়েছে। তার মানে এই বিষয়বস্তুর এই দুটো ক্যারেক্টার থাকার জন্য রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, এই দুটো বিষয়বস্তু অনির্দিষ্ট মানে হওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞানের যে একটা বিভ্রান্ত সংজ্ঞা নিয়ে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে, এবং এই যে বিভ্রান্ত এবং মত পার্থক্য রয়েছে। তার মানে আমরা যদি কথাটাকে আবার ওয়েসবের কথাটাকে আমরা যদি একটা ক্লিয়ার করে বলি, তাহলে দেখব যে রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তনশীল চরিত্র এবং অনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে একটা বিভ্রান্ত ও মতপার্থক্যের জন্য কোনো সুনির্দিষ্ট বা সুস্পষ্ট সংজ্ঞা নির্দেশ করা সম্ভব হয়নি। এই কথাটা মনে রাখবে। হ্যাঁ, এবার এর প্রসঙ্গে যদি আরেকজন রাষ্ট্রবিজ্ঞানীর কথা যদি আমরা বলি, যে কেন রাষ্ট্রবিজ্ঞানের সঠিক সংজ্ঞা নির্ধারণ করা সম্ভব হয়নি, ওয়েসবের কথাটা তোমরা জানলে। এরপরে আমরা যদি জেলিনিকের কথা বলি, রাষ্ট্রবিজ্ঞানী জেলিনিক, তিনি এই রাষ্ট্রবিজ্ঞানের সঠিক নাম, রাষ্ট্রবিজ্ঞানের নামাকরণকে নিয়ে তিনি একটা প্রশ্ন তুলেছেন। যে তোমরা একদিন তোমাদের ক্লাসে বোঝানো হয়েছে নামাকরণ সমস্যা।
এই রাষ্ট্রবিজ্ঞানের নাম রাষ্ট্রবিজ্ঞান হবে না রাজনীতি হবে না অন্য কিছু হবে রাষ্ট্রবিদ্যা হবে, এই নিয়ে একটা সমস্যা রয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের নাম বিভিন্ন রকমভাবে করেছেন, বিভিন্ন যুক্তি দেখিয়েছেন, বিভিন্ন তারা দৃষ্টিভঙ্গি ব্যবহার করেছেন। তাহলে এই নামাকরণ সমস্যার জন্যেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সঠিক সংজ্ঞা নির্দেশ করা সম্ভব হয়নি। এটা এই রাষ্ট্রবিজ্ঞানী জেলেনিক এই মত পোষণ করেছেন, এই নামাকরণ সমস্যাটাকে তিনি দায়ী করেছেন। তাহলে আমরা যদি এটাকে আবার রিপিট করে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যদি আগেরটা ওয়েসবের কথাটাকে দেখি, পরিবর্তনশীল চরিত্র, অনির্দিষ্ট বিষয়বস্তু এবং এটা নিয়ে বিভ্রান্তি এবং মতপার্থক্যের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সঠিক সংজ্ঞা দেওয়া সম্ভব হয়নি। আবার জেলেনিক রাষ্ট্রবিজ্ঞানের নামাকরণের সমস্যাটাকে দায়ী করেছেন রাষ্ট্রবিজ্ঞানের সঠিক সমস্যা সমাধানের সঠিক রাষ্ট্রবিজ্ঞান ডেফিনেশন দেওয়ার ক্ষেত্রে। এছাড়াও এটা দুজন রাষ্ট্রবিজ্ঞানীর কথা বললাম, এটা কেন সম্ভব হয়নি সেটা বলেছেন। এবার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ তাদের চিন্তাধারা তাদের বিশ্লেষণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন বা একটা ডেফিনেশন প্রদান করেছেন। তাহলে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, আর অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছে, রবার্ট ডাল থেকে শুরু করে ব্রাইস বা অনেক রয়েছে, তোমরা এরপর বই দেখবে নামগুলো রয়েছে, যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা রাষ্ট্রবিজ্ঞানের একটা ডেফিনেশন প্রদান করেছেন। এবার যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানীদের প্রদত্ত বিভিন্ন ডেফিনেশনগুলোকে আমরা যদি আলোচনা করি বা সেগুলোকে আমরা ক্যাটাগরিক্যালি করি, তাহলে আমরা দেখব যে দুটো ভাগে ভাগ করে আমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের দেওয়া রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে আমরা আলোচনা করতে পারি। একটা কি হচ্ছে, তাহলে এই জায়গাটা হচ্ছে এরকম, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের প্রদত্ত রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, এই যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের প্রদত্ত সে সংজ্ঞাগুলো রয়েছে, তাদের মধ্যে আমি বললাম রবার্ট ডাল রয়েছে, ল্যাসওয়েল রয়েছে, অনেক রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে, অ্যারিস্টটল থেকে শুরু করে। তাহলে এদের দ্বারা প্রদত্ত সংজ্ঞাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, অ্যানালাইজ করি, তাহলে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। কি কি ভাগ? এক নম্বরকে আমরা বলতে পারি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, বা আমরা এটাকে বলতে পারি সনাতন রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, যেটাকে বলা হচ্ছে থিওরিটিক্যাল স্টেট ওরিয়েন্টেড ডেফিনেশন। যে আমরা বলতে পারি এটাকে সনাতন রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এই সনাতন রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বা এই যে এটাকে বলা হচ্ছে যে আমরা তাহলে কি দাঁড়ালো বিষয়টা, যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর প্রদত্ত যে সংজ্ঞাগুলো রয়েছে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ, একটা সনাতন রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা হিসাবে আমরা ট্রিট করতে পারি, সেটা আমরা দেখছি পরে অ্যানালাইজ করে। আরেকটাকে বলতে পারি আমরা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, বা এটাকে বলতে পারি আমরা রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা, রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা, অথবা বলতে পারি আচরণবাদী আধুনিক সংজ্ঞা। তাহলে দেখো যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের প্রদত্ত সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করে আমরা এই দুটো
ভাগে ভাগ করে এবার এটাকে আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে সনাতন রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এবার দেখতে হবে এই সনাতন রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা কি জিনিস বা কারা কারা কোন রাষ্ট্রবিজ্ঞানীরা দিয়েছেন সেটাকে আমরা অ্যানালাইজ করছি। তাহলে এই জায়গাটা আমি মুছে দিই আগে, সেখানে আমি কিছু লেখার প্রয়োজনীয়তা হবে। তাহলে এই যে সনাতন রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার কথা যদি আমরা বলি, আমি এটি লিখে দিই যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এই রাষ্ট্রকেন্দ্রিক সনাতন রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বা আমরা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাও বলতে পারি। সেখানে কি সেটাকে আমাদের এবার একটু বিশ্লেষণ করতে হবে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী এটা সম্পর্কে বলেছেন। এবার আমরা জানি যে মানুষ সমাজবদ্ধ জীব এবং সেম টাইম মানুষ কিন্তু একটা রাজনৈতিক জীবও বলা হয়। তাহলে যেহেতু মানুষ রাজনৈতিক জীব, তাহলে কি হচ্ছে, রাষ্ট্রকে কেন্দ্র করেই আমাদের মানুষের জীবন কিন্তু আবর্তিত হয়। যেমন একধারে মানুষ সামাজিক জীব, ঠিক একইভাবে মানুষ কিন্তু রাজনৈতিক জীব। এবার রাজনৈতিক জীব বলেই আমাদের এই রাষ্ট্রকে, যদি আমরা এটাকে রাষ্ট্র ধরে নেই, তাহলে যা কিছু ঘটনা এখানে ঘটছে একে কেন্দ্র করেই কিন্তু আমাদের জীবন আবর্তিত হচ্ছে। তাহলে যে প্রত্যেক মানুষের যে কর্মকাণ্ড বা মানুষের জীবন আবর্তিত হচ্ছে কাকে কেন্দ্র করে, এই রাষ্ট্রকে কেন্দ্র করে। তাহলে মানুষের রাষ্ট্রনৈতিক জীবন, যা কিছু মানুষের জীবন কিন্তু আমাদের রাষ্ট্রের মধ্যেই থাকছে। তাহলে এই মানুষের জীবনের সংশ্লিষ্ট রাষ্ট্রকে নিয়ে আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান। যারা এই রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন তারা মনে করেন তাহলে রাষ্ট্রকে কেন্দ্র করেই আমাদের মানুষের জীবন আবর্তিত হয়। সমাজ জীবন যেমন আবর্তিত হয় তেমন মানুষের রাজনৈতিক জীবন আবর্তিত হয়। ফলে যা কিছু অবস্থা কিন্তু এই রাষ্ট্রকে কেন্দ্র করেই ঘটছে। এখানে আমাদের রাষ্ট্রনৈতিক জীবন, এখানে আমাদের রাজনৈতিক জীবন ঘটছে। ফলে এই রাষ্ট্রকে কেন্দ্র করে যা আলোচনা হবে সেটাই রাষ্ট্রবিজ্ঞান বলে যারা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার পক্ষে মত দেন তারা কিন্তু এটাকে উপস্থাপন করেছেন। এবার দেখতে হবে যে যেমন ব্লুমসলি রাষ্ট্রবিজ্ঞানী ব্লুমসলি দ্য সায়েন্স অফ স্টেট বলে আখ্যায়িত করেন। দ্য সায়েন্স তিনি রাষ্ট্রবিজ্ঞানকে সায়েন্স অফ স্টেট বলে আখ্যায়িত করেছেন। আবার যদি আমরা গার্নারের কথায় আসি, অধ্যাপক গার্নার, তোমার গার্নারের নাম শুনে থাকবে, বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী। অধ্যাপক গার্নার মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা দেখবে অনেক সময় অবজেক্টিভ প্রশ্ন দেওয়া হয়। অধ্যাপক গার্নার মনে করেন যে অধ্যাপক গার্নার মনে করেন রাষ্ট্রের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই। ইংলিশে বলা হচ্ছে পল সায়েন্স বিংস উইথ এন্ড উইথ দ্য স্টেট। তাহলে শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে। তাহলে গার্নার বলতে চেয়েছেন রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রের শুরু ও সমাপ্তি। আবার যদি জন সিলির কথা আমরা যাই, জন সিলি মনে করেন, এই রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিতে গিয়ে জন সিলি মনে করেন যে সরকারের কার্যাবলী সম্পর্কে অনুসন্ধানই হলো রাষ্ট্রবিজ্ঞান। সরকারের কার্যাবলী সম্পর্কে অনুসন্ধানই
বা বিশ্লেষণ বলতে পারো, পর্যালোচনা বলতে পারো, হ্যাঁ, সেটাই রাষ্ট্রবিজ্ঞান। তার মানে আমি আরো সহজ করে বলি, সরকারের কার্যাবলী, সরকার আবার রাষ্ট্রের মধ্যেই কিন্তু, হ্যাঁ, সরকারের কার্যাবলী সম্পর্কে আলোচনাই পল সায়েন্স। তারা মনে করছেন সরকারের কার্যাবলী সম্পর্কে আলোচনা বলো, অনুসন্ধান বলো, পর্যালোচনা বলো, এটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আবার বার্জেস মনে করেন বার্জেসও একজন রাষ্ট্রবিজ্ঞানী। রাষ্ট্রবিজ্ঞানী বার্জেস কি বলেছেন? বার্জেস মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজ্ঞান। আমি আবার বলছি, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজ্ঞান। তা তিনি মনে করেন বার্জেসের কথা অনুযায়ী যে রাষ্ট্রবিজ্ঞান হলো, পল সায়েন্স হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজ্ঞান। তার তিনি বোঝাতে চেয়েছেন পল সায়েন্স হলো স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি জোর দিয়েছেন। তাহলে এইগুলো মোটামুটিভাবে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সম্পর্কে এই জায়গাটা, এই রাষ্ট্রবিজ্ঞানের মূল রাষ্ট্রবিজ্ঞানের কথা আমি বললাম। এবার যদি আমি নেক্সট আসি অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বা বলতে পারি রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা, রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা বা আধুনিক সংজ্ঞা। এবার যদি আমরা এই প্রশ্নে আসি যে এতক্ষণ ধরে দেখা গেল রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কি, তাই সে সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা কি মতামত দিয়েছেন। এবার যদি আমি আসি অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বা রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা বা আধুনিক সংজ্ঞাও বলা হয়, এ সম্পর্কে এটাকে রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলেছেন বা কিভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। এবার যেহেতু রাষ্ট্রবিজ্ঞান তোমরা জানো অনেক প্রাচীন শাস্ত্র, অনেক আগের থেকে আলোচিত হয়ে আসছে, তাহলে এবার যদি আমরা, যেহেতু আধুনিক কথাটা বলা হচ্ছে, তাহলে আমরা যদি বিংশ শতক থেকে শুরু করি। এবার বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে, এই বিংশ শতকে বিংশ শতকের প্রথম দিকে, মানে প্রথমার্ধে, বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে আর কি, যাই হোক, প্রথম দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানের যে আগে যেটা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা ছিল সেটাকে নাকচ করে দেয় বিংশ শতকের প্রথম থেকে আর কি, মানে বিংশ শতকের শুরুর দিকে আর কি, এটাকে শুরু বলতে পারি আমরা, শুরুর সময় থেকে। হ্যাঁ, এই অরাষ্ট্রকেন্দ্রিক বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে তারা নাকচ করে দেয়, দিয়ে তারা নতুন আচরণবাদী একটা সংজ্ঞা বা আধুনিক সংজ্ঞা প্রদান করার চেষ্টা করেন। কারা কারা করেন? ডেভিড ইস্টন, এটা নামগুলো মনে রাখবে, ডেভিড ইস্টন, ল্যাসওয়েল, সব রাষ্ট্রবিজ্ঞানী। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন, ল্যাসওয়েল, তারপরে আরো রয়েছে রবার্ট ডাল, প্রমুখ, মানে আরো রয়েছে, আমি কজন রাষ্ট্রবিজ্ঞানীর কথা বললাম। তারা
এবার তারা রাষ্ট্রবিজ্ঞানে একটা আধুনিক অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, যেটাকে রাষ্ট্র নিরপেক্ষ বলা যায়, যেটা সংজ্ঞা করার চেষ্টা করেছেন। এবং তারা কিন্তু এই রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আগেরটাকে তারা নাকচ করে দিয়েছে। সেটা শুরু করেছে বিংশ শতকের প্রথম থেকে, দিয়ে একটা নতুন রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞা প্রদান করার চেষ্টা করেছেন ডেভিড ইস্টন, লাসওয়েল, রবার্ট ডাল এবং আরও রয়েছে অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীরাও। এবার আমি আসি তারা এই রাষ্ট্রবিজ্ঞানীগণ অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিতে তারা কি বুঝিয়েছেন। তাহলে রবার্ট ডাল থেকে লাসওয়েল বা ডেভিড ইস্টন তারা মনে করেন, এই জায়গাটা মনে রাখবে, তারা মনে করেন যে কর্তৃত্ব, প্রভাব, ক্ষমতা, কর্তৃত্ব, প্রভাব, ক্ষমতা, তারপরে গোষ্ঠীর আচার আচরণ, গোষ্ঠীর ক্ষমতা, সংঘাত, গোষ্ঠীর আচার আচরণ, এই যে কথাগুলো বললাম, কর্তৃত্ব, ক্ষমতা, প্রভাব, সংঘাত, গোষ্ঠীর আচার আচরণ প্রভৃতি, তারা এই যে কর্তৃত্ব, ক্ষমতা, এইগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে বা এগুলো বিশ্লেষণ এবং যে যা কিছু বিশ্লেষণ, পর্যালোচনা এবং আলোচনা, এই পয়েন্টগুলো তারা আলোচনা করতে চেয়েছেন। আমি আবার বলছি, কর্তৃত্ব, প্রভাব, ক্ষমতা, সংঘাত, গোষ্ঠীর আচরণ, হ্যাঁ, প্রভৃতি তারা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মূল বিষয় আলোচনা করেছেন বা মূল বিষয়রূপে প্রতিপাদ্য করতে চেয়েছেন। তার মানে এইগুলোকে রবার্ট ডাল, ইস্টন, লাসওয়েল আরও রয়েছে যারা রাষ্ট্রনিরপেক্ষ এই অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় তারা বিশ্বাসী, তারা এইগুলোর কর্তৃত্ব, প্রভাব, ক্ষমতা, সংঘাত প্রভৃতির বিচার বিশ্লেষণ এবং আলোচনায় রাষ্ট্রবিজ্ঞান বলে তারা মনে করেন। তাহলে এই জায়গাটা পরিষ্কার যে তারা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্ষমতা, প্রভাব, সংঘাত, এই কথাগুলো তোমরা এরপরে দেখবে। তারপরে গোষ্ঠীর আচার আচরণ প্রভৃতি, মানে গোষ্ঠীর আচার আচরণের উপর নির্ভর করে আমাদের সমাজের নানান রকম সিদ্ধান্ত তোমরা এরপরে দেখবে নেক্সট সিলেবাসে রয়েছে। তাহলে এগুলো পর্যালোচনা করাই বা এগুলো আলোচনা করাই রাষ্ট্রবিজ্ঞান বলে তারা মনে করেন। তাহলে আমরা এবার দেখতে হবে লাসওয়েল কি বোঝাতে চেয়েছেন। আমি কথাগুলো বললাম, লাসওয়েল কি বলেছেন এর প্রসঙ্গে। রাষ্ট্রবিজ্ঞানী লাসওয়েল এর প্রসঙ্গে কি বলেছে। রাষ্ট্রবিজ্ঞানী লাসওয়েল মনে করেন সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্ক আলোচনা ও বিশ্লেষণই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আমি আবার রিপিট করছি, সমাজে যেহেতু আমরা সমাজে বসবাস করি, সমাজে কি হচ্ছে, এই যে সমাজে আমরা বসবাস করছি, সমাজে প্রভাব, ক্ষমতা এগুলো সব রয়েছে আমাদের। তাহলে সমাজে প্রভাব ও প্রভাবশালীর, এই কথাটা মনে রাখবে, প্রভাব ও প্রভাবশালী, এই যে প্রভাব ও প্রভাবশালী, এই প্রভাব ও প্রভাবশালী সম্পর্কে আলোচনায় রাষ্ট্রবিজ্ঞান, মানে এই যে সমাজে প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা ইত্যাদি, মানে এ সম্পর্কে আলোচনা বলতে পারো, আলোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা, তাহলে প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা, মানে সমাজে, এখানে লাসওয়েল বোঝাতে চেয়েছেন যে সমাজে প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ এবং বা পর্যালোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান। লাসওয়েল এটা বোঝাতে চেয়েছেন। এবার যদি আমরা ডেভিড ইস্টনের কথায় আসি, এটা মুছে দিই। তাহলে ডেভিড ইস্টনের
রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন তিনি কি বোঝাতে চেয়েছেন? ডেভিড ইস্টন মনে করেন মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পারে, কথাটা তোমাদের কাছে কঠিন মনে হবে, যে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ বলে তিনি উল্লেখ করেছেন। আমি লিখে দিচ্ছি, মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। এটা অনেক সময় তোমাদের অবজেক্টিভে দেওয়া হয়, কথাটা কে বলেছেন, যে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ বলে ডেভিড ইস্টন মন্তব্য করেছেন। তাহলে এই মূল্যের এটা বলার কারণটা কি? কারণটা হচ্ছে যে তিনি মনে করেন, ডেভিড ইস্টন মনে করেন যে ক্ষমতার বন্টন আমি দেখিয়েছি, যদি আমি এটা পাওয়ার ধরি, পাওয়ার মানে ক্ষমতা, এবার ক্ষমতার বন্টনটা যেভাবে হবে তিনি বলতে চেয়েছেন যে ক্ষমতার বন্টন প্রয়োগ দ্বারা কি হয়, বিশেষভাবে নিয়ন্ত্রিত হয়। তার মানে ক্ষমতাটা কিভাবে প্রয়োগ করব সেটা নিয়ন্ত্রণ করছে কে? ক্ষমতাটা প্রয়োগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি আবার বলছি যে ডেভিড ইস্টন মনে করেন, তিনি বলেন মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। কেন বলেছেন? কারণ ক্ষমতার বন্টন কি হয়, প্রয়োগ দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রিত হয়। তার মানে ক্ষমতাটা কিভাবে প্রয়োগ করব বা কিভাবে এক্সিকিউট করব সেটা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে আমি আবার বলছি যে ক্ষমতার বন্টন প্রয়োগ দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রিত হয়, যেটার মানে হচ্ছে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। তাহলে এই জায়গাটা পরিষ্কার। এবার আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, অরাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রকেন্দ্রিক নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমাদের একটা কনক্লুশন, রাষ্ট্রবিজ্ঞানটা কি, রাষ্ট্রবিজ্ঞান ডেফিনেশন কি হবে, এটা নিয়ে আমাদের একটা কনক্লুশন ড্র করতে হবে বা কি বলা যেতে পারে। তাহলে যদি এটাকে আমরা একটা সিনথেসিস হিসাবে ধরি বা কনক্লুশন হিসাবে ধরি, তাহলে প্রথমে দেখব যে যদি আমরা বলে নেই বিংশ এবং একবিংশ শতকে যে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে, জাতীয় এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, এই যে বিংশ শতক মানে বর্তমানে বলতে পারি, আমরা বর্তমানেও বলতে পারি বা নিকট অতীতেও বলতে পারি। বর্তমানে কি হয়েছে? বর্তমান সময়কালে জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে মানে ইন্টারন্যাশনাল, জাতীয় বা আন্তর্জাতিক স্তরে কি হয়েছে, যে রাজনীতির গতি প্রকৃতি, যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতি, এই যে জাতীয় আন্তর্জাতিক স্তরে রাজনীতির গতি প্রকৃতি, রাজনীতির গতি প্রকৃতি কিন্তু পরিবর্তিত হয়েছে বা ব্যাপক হারে চেঞ্জ হয়েছে, বিশেষ বা বলতে পারি আমরা বিশেষভাবে এটা পরিবর্তিত হয়েছে। তাহলে বিশেষভাবে পরিবর্তিত হওয়ায় রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয় বা রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচ্য বিষয় কি হয়েছে, এটা ব্যাপক চেঞ্জ হয়েছে। তার মানে যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের যত আমরা ইয়েতে যাব, আলোচনা করব, তত দেখা যাবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাহলে এই আলোচ্য বিষয়টা জাতীয় আন্তর্জাতিক স্তরে যত বেশি রাজনৈতিক গতি প্রকৃতি পরিবর্তন হয়েছে বা চেঞ্জেস হয়েছে, তত রাষ্ট্রবিজ্ঞানের কি আলোচনার পরিধি বা আলোচনার বিষয়বস্তু কিন্তু পরিবর্তিত হচ্ছে। তাহলে এতগুলো জিনিস মাথায় রেখে, মানে এগুলো মাথায় রেখে বা এগুলোকে এত চেঞ্জ হচ্ছে, এটাকে রেখে রাষ্ট্রবিজ্ঞানের সঠিক সংজ্ঞা দেওয়াটাও কিন্তু আমাদের কঠিন। তবুও যে রাষ্ট্রবিজ্ঞানের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা মোটামুটি আমরা এই আলোচনা থেকে আজকে একটা করতে পারি, সেটাকে আমরা আবার দেখব কি বলা যেতে পারে। তাহলে
আমরা বলতে পারি যে সমাজবিদ্যার একটি, যদি আমরা গ্রহণযোগ্য সংজ্ঞার কথা বলি, যে এতগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে একটা গ্রহণযোগ্য পল সায়েন্সের একটা গ্রহণযোগ্য সংজ্ঞা, মোটামুটিভাবে গ্রহণযোগ্য সংজ্ঞা আমরা একটা মোটামুটি একটা দিতে পারি বা কনক্লুশন করা যেতে পারে যে মোটামুটিভাবে গ্রহণযোগ্য, মানে এক্সাক্ট না কিন্তু মোটামুটিভাবে গ্রহণযোগ্য। তাহলে আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে এতক্ষণ রাষ্ট্রকেন্দ্রিক, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের বক্তব্য, এগুলোকে আলোচনার পরিপ্রেক্ষিতে তা রাষ্ট্রবিজ্ঞানের যদি একটা গ্রহণযোগ্য সংজ্ঞা আমরা ড্র করার চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি, সেটা কীরকম হতে পারে সেটা আমি আজকে তোমাদের দেখাচ্ছি। তাহলে যদি প্রথমেই দেখি যে সমাজবিদ্যার একটি অন্যতম শাখা, আমরা জানি যে পল সায়েন্স হচ্ছে সোশ্যাল সায়েন্সের একটা ইম্পর্টেন্ট শাখা, একটা ব্রাঞ্চ। তাহলে সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা রূপে রাষ্ট্রবিজ্ঞান কি কি আলোচনা করছে। তাহলে একদিকে রাষ্ট্রবিজ্ঞান, যেমন যদি আমরা দুটো দিকে ভাগ করি, একদিকে দেখব রাষ্ট্রবিজ্ঞান কি আলোচনা করছে সমাজবিজ্ঞানের শাখা রূপে, রাষ্ট্রের তত্ত্ব সম্পর্কে আলোচনা করছে। আর কি করছে? রাষ্ট্রের তত্ত্ব আলোচনা করছে, রাষ্ট্রের সংগঠন সম্পর্কে আলোচনা করছে, শাসন ব্যবস্থা, রাজনৈতিক চিন্তা, মতবাদ। তাহলে যদি আমরা পরপর সাজাই এইভাবে, রাষ্ট্রের তত্ত্ব, তাহলে সমাজবিদ্যার গুরুত্বপূর্ণ শাখা রূপে রাষ্ট্রবিজ্ঞান একদিকে, যদি মানে একটা প্রশ্ন আমরা দেখি, তাহলে দেখব রাষ্ট্রের তত্ত্ব আলোচনা করছে, রাষ্ট্রের সংগঠন সম্পর্কে আলোচনা করছে, শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করছে, আর কি করছে? রাজনৈতিক চিন্তা সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের আমরা চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি, যেমন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের কথা, তাদের থটগুলো তারা কি বলেছেন সেগুলো নিয়ে আমরা দেখতে করি। বিভিন্ন তত্ত্ব তোমরা জানবে এরপরে। তত্ত্ব, এই যে সংগঠন, তত্ত্ব, মতবাদ বা চিন্তা, রাজনৈতিক চিন্তা, আমরা এটাকে আর একটা মতবাদও বলতে পারি, বিভিন্ন মতবাদ। আর কি আলোচনা করছে? আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক রাজনীতি, হ্যাঁ, তার আন্তর্জাতিক তত্ত্ব। তাহলে যদি আমরা এইভাবে পরপর লিখি যে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন ব্যবস্থা, রাজনৈতিক চিন্তা বা মতবাদও বলতে পারি, আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন, মানে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক সংগঠন ইত্যাদি নিয়ে যেমন একদিকে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করছে, তেমনি আমি আবার এটাকে বলছি যে রাষ্ট্রবিজ্ঞানের গ্রহণযোগ্য সংজ্ঞার ক্ষেত্রে আমরা একদিকে দেখতে পারি রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করছে রাষ্ট্রের তত্ত্ব নিয়ে, সংগঠন নিয়ে, শাসন ব্যবস্থা, রাজনৈতিক চিন্তা, মতবাদ, আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন, তারপরে সংগঠন ইত্যাদি আরও আছে, ইত্যাদি নিয়ে যেমন আলোচনা করে। তেমনি যদি উল্টো দিক থেকে আমরা দেখি, যেমন একদিকে এটা করছে, অপর দিকে আলোচনা করছে, তেমনি বিজ্ঞান মানসিকতা নিয়ে, রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তি। দেখো এখানে ইম্পর্টেন্ট যে তেমনি একদিকে যেমন এগুলো আলোচনা করছে, এটা একটু মুছে দেই তাহলে জায়গাটা পাওয়া যাবে। তাহলে তেমনি অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান কি করছে? বিজ্ঞান মানসিকতা নিয়ে, বিজ্ঞান মানসিকতা নিয়ে কি আলোচনা করছে? বিজ্ঞান রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তির ব্যক্তি বা গোষ্ঠীর আচার আচরণ, ব্যক্তি বা গোষ্ঠীর
আচার আচরণ, আচার আচরণ, আর কি করছে, রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা দ্বন্দ্ব, রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা দ্বন্দ্ব, প্রভাব, যেগুলো একটু আগে বললাম, প্রভাব, প্রভাব, তারপরে রাজনৈতিক ব্যক্তি গোষ্ঠী আচার আচরণ আলোচনা করছে, রাজনৈতিক ক্ষমতা দ্বন্দ্ব, প্রভাব, সংঘাত, হ্যাঁ, এই যে বিষয়গুলো। এবং এর সঙ্গে আরেকটা যেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, এটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি বা আরেকটা হতে পারে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ, রাজনৈতিক কাজে অংশগ্রহণ প্রভৃতি। তাই এইগুলো রাজনৈতিক, আমি আবার বলছি, বিজ্ঞান ব্যক্তি গোষ্ঠীর আচার আচরণ সবগুলোই কিন্তু অ্যানালাইজ করবে বিজ্ঞান মানসিকতা নিয়ে। এটা ইম্পর্টেন্ট কথা, যে ব্যক্তি বা গোষ্ঠীর আচার আচরণ, রাজনৈতিক ক্ষমতা, দ্বন্দ্ব, প্রভাব, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অবস্থার পরিবর্তনের রাজনৈতিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে তথ্যসমূহের বিশ্লেষণ, তথ্যসমূহের বিশ্লেষণ, পর্যালোচনা বা অনুসন্ধানমূলক আলোচনা বা তুলনামূলক আলোচনাই রাষ্ট্রবিজ্ঞান। তাহলে এটাকে আমি আবার একবার রিপিট করছি, গ্রহণযোগ্য সংজ্ঞাটাকে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি গ্রহণযোগ্য সংজ্ঞাটা এরকম এরকমভাবে ভাবা যেতে পারে বা এরকম করা যেতে পারে যে সমাজবিদ্যার একটি অন্যতম শাখা রূপে আমরা জানি পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যার একটা শাখা রূপে একদিকে যেমন কি করছে, রাষ্ট্রের, যেটা একটুকে বললাম, রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন ব্যবস্থা, রাজনৈতিক শাসন ব্যবস্থা, রাজনৈতিক অবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সংগঠন ইত্যাদি নিয়ে যেমন আলোচনা করে, তেমনি আবার বিজ্ঞান মানসিকতা নিয়ে কি কি আলোচনা করছে, ব্যক্তি গোষ্ঠীর আচার আচরণ, রাজনৈতিক ক্ষমতা দ্বন্দ্ব প্রভাব, রাজনৈতিক ক্ষমতা দ্বন্দ্ব প্রভাব, তারপরে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক কাজে অংশগ্রহণ, এই যে এগুলোর অবস্থান, এবং বলতে পারে এর সঙ্গে এর অবস্থানগুলো পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন তথ্যসমূহ, মানে এগুলো এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, কখনো যেমন দ্বন্দ্ব চেঞ্জ হতে পারে, প্রভাব চেঞ্জ হচ্ছে বিভিন্ন কারণে। তো এইগুলো চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এগুলোর বিশ্লেষণ এবং তুলনামূলক আলোচনা করাটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, তুলনামূলক আলোচনা বা মূল্যায়ন করাটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে মোটামুটিভাবে এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা ডেফিনেশন আমরা দেওয়া যেতে পারে, বা সর্বজনগ্রাহ্য না হলেও একটা গ্রহণযোগ্য সংজ্ঞা দেওয়া যায়। এবার নেক্সট আমরা আসছি যে নেক্সট যেটা টপিকস, যেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, প্রকৃতি ও পরিধি। এটা এটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট একটা টপিকস। হ্যাঁ, কারণ এটা না জানলে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু কি, প্রকৃতি কি, এটা তোমরা যদি না জানো তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কে আলোচনাটা একটু অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে এবার যদি আমি আছি, এটাকে ইংলিশ নেচার অ্যান্ড স্কোপ বলা হয়। অনেক সময় প্রশ্নটা দেওয়া হয়, তোমাদের 11-এর কোশ্চেনে দেওয়া হয় যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো বা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। আমি যতটা সম্ভব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি, যদি এটা অনেক ভাস্ট এরিয়া, মানে অনেক বড় একটা জায়গা রাষ্ট্রবিজ্ঞানের। এবার যদি আমরা এইভাবে আলোচনা করি যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান যে শাস্ত্রটা, যে সাবজেক্টটা, এটা কিন্তু বিগত প্রায় 2,500 বছর আগের থেকে এটা শুরু হয়েছে, প্লেটো বা অ্যারিস্টটলের সময়কাল থেকেই। তাহলে সেই সময়কাল থেকেই যদি আমরা ধরি যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, প্রকৃতি এবং আলোচনা ক্ষেত্র কী হবে, সেটা নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে।
রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তারা বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গিতে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিকে এই প্রকৃতি পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে তারা আলোচনা করেছেন বা আলোচনা চলছে এখনো বলতে পারি। ফলে এটা একটা বিতর্কিত জায়গা যে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি প্রকৃতি কি হবে, মানে খুবই বিতর্কিত একটা জায়গা এবং বিতর্ক রয়েছেও। যাই হোক, প্রকৃতপক্ষে যদি আমরা বলি যে রাষ্ট্রবিজ্ঞান একটি কি গতিশীল বিজ্ঞান, যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু যতটুকু আমরা জেনেছি এতক্ষণ আলোচনা থেকে, তাতে সদা পরিবর্তনশীল, মানে এটা পরিবর্তিত হচ্ছে, নতুন নতুন বিষয় অ্যাড হচ্ছে। তো ফলে এটা একটা ঠিক নদীর মতো একটা গতি রয়েছে। তো ফলে এটার পরিবর্তন সহজেই হবে। বিষয়বস্তু এবং প্রকৃতিগত বিষয়বস্তু বা প্রকৃতির পরিধিও এটার কিন্তু ক্রমশ এটা বেড়েই চলছে। ফলে আলোচনা একটা জায়গায় আমরা কিন্তু এটাকে মানে অন্য বিষয় অন্য সাবজেক্টের মতো এটা কিন্তু একটা জায়গায় স্থির রাখতে পারি না বা একটা জায়গায় স্থির রাখতে পারছি না। এবার যে রাষ্ট্রবিজ্ঞানের যে প্রকৃতি পরিধি সদা পরিবর্তনশীল এবং এটা পরিবর্তিত হওয়ার জন্যেই কিন্তু এটার আধুনিক যে রাষ্ট্রবিজ্ঞানী যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট রাষ্ট্রবিজ্ঞানী তাদের মধ্যে কি হয়েছে যে একটা মতান্তর রয়েছেই খুব স্বাভাবিকভাবেই। তাহলে যদি আমরা এটাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে এটা অ্যানালাইজ করি, দেখি, তাহলে কি দেখব যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ মনে করেন মানুষের রাজনৈতিক জীবনের সমগ্র আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানে অন্তর্ভুক্ত হওয়া উচিত। যারা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী তারা মনে করেন যে মানুষের রাজনৈতিক জীবনের, আমি বোর্ডে লিখে দিচ্ছি, যারা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী মডার্ন পলিটিক্যাল যারা সায়েন্টিস্ট যাদেরকে আমরা অনেক সময় আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীও বলে থাকি, এই আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে মানুষের রাজনৈতিক জীবনের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতানুযায়ী বলা যায় যে তার কি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মত অনুযায়ী আমরা কি বলতে পারি যে রাজনৈতিক জীবনের সমগ্র আলোচনায় আমাদের যে রাজনৈতিক জীবন হচ্ছে রাজনৈতিক জীবনের সমগ্র আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। তাহলে তারা মনে করেন যে রাজনৈতিক জীবনের সমগ্র আলোচনাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। তাহলে এই যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা এটাকে বলতে পারি অন্তর্ভুক্ত, সমগ্র আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। তাহলে যে এটা হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যেহেতু রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান বা এর পরিবর্তিত ক্রমশ পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু প্রকৃতি বা পরিধি একটা জায়গায় আমরা স্থির রাখতে পারছি না। এই যে স্থির রাখতে পারছি না, সেই জন্যেই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতকে যদি আমরা অনুসরণ করি, তারা মনে করেন রাজনৈতিক জীবনের সমগ্র আলোচনাটাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হওয়া উচিত বা এটা অন্তর্ভুক্ত করা উচিত। তাহলে এবার যদি আমরা কয়েকটা রাষ্ট্রবিজ্ঞানীদের এ সম্পর্কে মতামতটাকে আমরা যদি একটা দেখে নিই, তাহলে তারা কি বলেছেন সেটা নিয়ে ব্যাপারটা আরো বেশি পরিষ্কার হবে, ক্লিয়ার করা যাবে। এবার যদি দেখা যায় যে অধ্যাপক গার্নারকে যদি আমরা অনুসরণ করি, গার্নার এটাকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে রাষ্ট্র সম্পর্কিত আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান। গার্নারের মতে রাষ্ট্র সম্পর্কিত আলোচনায় রাষ্ট্রবিজ্ঞান।
গার্নার এটাকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তিনি স্পষ্টভাবে বোঝাতে চেয়েছেন রাষ্ট্রের সম্পর্কিত যা যা আলোচনা থাকবে সেটাই রাষ্ট্রবিজ্ঞান। এবার যদি আমরা গেটেলকে, অধ্যাপক গেটেল গেটেল সব রাষ্ট্রবিজ্ঞানী এগুলো, যেমন রাষ্ট্রবিজ্ঞানী গার্নার বলতে পারি বা রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক গার্নারও বলতে পারি। তাহলে গেটেলকে যদি আমরা অনুসরণ করি যে গেটেল কি বোঝাতে চেয়েছেন, গেটেল বোঝাতে চেয়েছেন রাষ্ট্রের, গেটেল কিন্তু একই জিনিস বোঝাতে চেয়েছেন অনেকটা গার্নারের মতোই। তিনি বোঝাতে চেয়েছেন রাষ্ট্রের অতীত সম্পর্কে, রাষ্ট্রের অতীত সম্পর্কে ঐতিহাসিক অনুসন্ধান, ঐতিহাসিক অনুসন্ধান, বর্তমান সম্পর্কে বিশ্লেষণ, বিশ্লেষণ প্রভৃতি নিয়ে আলোচনাটাকে তিনি রাষ্ট্রবিজ্ঞান বোঝাতে চেয়েছেন। তাহলে অতীত সম্পর্কে বিশ্লেষণ, আলোচনা এবং মানে অতীত সম্পর্কে ঐতিহাসিক অনুসন্ধান, বিশ্লেষণ এবং আলোচনাকেই তিনি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বলে বোঝাতে চেয়েছেন। এবার যদি আমরা জন সিলির কথায় আসি, সিলি কি বোঝাতে চেয়েছেন সরকারের কার্যাবলী সম্পর্কে আলোচনাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এবার অ্যালান বল এবং অধ্যাপক মিলার প্রমুখ, মানে অ্যালান বল, অধ্যাপক মিলার প্রভৃতিরা তারা এই প্রসঙ্গে তারা কিন্তু অন্য মত পোষণ করেছেন। তারা মনে করেন যে মতবিরোধ ও সংঘাত রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হওয়া উচিত। তাহলে অ্যালান বল মনে করেন যে মতবিরোধ এবং সংঘাত, যেটাকে বলছে ডিসএগ্রিমেন্ট অ্যান্ড কনফ্লিক্ট, তাহলে মতবিরোধ এবং সংঘাত, এই মতবিরোধ এবং সংঘাতকে তিনি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বলে বোঝাতে চেয়েছেন। আবার আমরা যদি রবসনের কথায় আসি, রবার্ট ডালের কথায় আসি, তারা বোঝাতে চেয়েছেন ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কিত রাজনৈতিক বিশ্লেষণী বিষয়। রাজনৈতিক বিশ্লেষণই হলো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা পরিধি বলতে পারি। তাহলে রবার্ট ডাল কি বলতে, রবার্ট ডাল বোঝাতে চেয়েছেন যে ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্ক বিষয়বস্তু, ক্ষমতা এবং কর্তৃত্ব, এই কথাটা তোমরা আগেও শুনেছো, ক্ষমতা এবং কর্তৃত্ব সম্পর্কে আলোচনাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা এর আলোচনা ক্ষেত্র হওয়া উচিত। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, পরিধি বা বিষয়বস্তু যাই বলি না কেন, যে এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য রয়েছে। এবার যদি আমরা এটাকে এইভাবে দেখি যে বিভিন্ন মত পার্থক্যগুলোকে যদি আমরা পাশাপাশি অ্যানালাইজ করি, তাহলে দেখব যে এটারও একটা সঠিক গ্রহণযোগ্য একটা কি হবে সেটা কিন্তু পাওয়া মুশকিল। তবে মোটামুটিভাবে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করে এটাকে একটু সংক্ষেপে আলোচনা করা যেতে পারে। তাহলে যে এই যে রাষ্ট্রের প্রকৃতি, পরিধি, বিষয়বস্তু কি হবে এটা নিয়ে রাষ্ট্রের মধ্যে দ্বিমত রয়েছে। এই মতগুলোকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের বক্তব্য, চিন্তাধারাকে যদি আমরা পাশাপাশি রেখে তাহলে কতগুলো পয়েন্ট ওয়াইজ আমরা এগুলোকে বিশ্লেষণ করতে পারি, করে একটা মোটামুটিভাবে একটা সাধারণ একটা সংজ্ঞা তো না, সাধারণ একটা কি বলবো, একটা ছবি ড্র করতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু এটা হবে, এটা হবে, এটা হবে। তাহলে প্রথমেই আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানীদের আলোচনা থেকে আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্র দর্শনের কথাটা উঠে এসছে। তাহলে রাষ্ট্র দর্শন, প্লেটো এবং তোমরা অ্যারিস্টটল নাম শুনে থাকবে। এই প্লেটো এবং অ্যারিস্টটল সময়কাল থেকে বা প্লেটো থেকে অ্যারিস্টটল বা প্লেটো অ্যারিস্টটল এই সময় থেকে রাষ্ট্রনীতির কয়েকটি সাধারণ সূত্র নির্ধারণ, বাস্তবে সাধারণ সূত্র নির্ধারণ করা সম্ভব হয়নি, বা রাষ্ট্র ব্যবস্থা বিশ্লেষণ এবং আদর্শ রাষ্ট্রের কল্পনা তিনি করে এসেছেন। আমরা যদি রাষ্ট্র দর্শনের কথা বলি, এই রাষ্ট্র দর্শনের আমরা কি দেখব যে প্লেটো এবং অ্যারিস্টটল
রাষ্ট্রনীতির কয়েকটা সাধারণ সূত্র তারা কিন্তু সেই সময়কালীন সময় তারা নির্ধারণ করেছেন এবং করে সেটাকে বিশ্লেষণ করে একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন। তাহলে আমরা ওদের রাষ্ট্র দর্শনে আদর্শ রাষ্ট্রের কথা পাবো, আদর্শ রাষ্ট্রের একটা তত্ত্ব আমরা পাবো। এবার তারপরে যদি আমরা আরেকটা আসি রাষ্ট্র দর্শনে, এরপরে আমরা দেখব যে রাজনৈতিক চিন্তাধারা এবং তত্ত্বর কতগুলো আমরা ডেফিনেশন পাবো বা তত্ত্বের কতগুলো সম্ভার দেখতে পারবো। তাহলে রাজনৈতিক দর্শন, রাজনৈতিক তত্ত্ব বা চিন্তাধারা, তাহলে বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব এবং দর্শনের তত্ত্ব এবং থিওরির আমরা দেখতে পারি। যেমন সিসের আইনের চর্চা, ম্যাকিয়াভেলি ধর্মমুক্ত রাজনীতি সম্পর্কে আলোচনা, জন বডিনের সার্বভৌমিকতার তত্ত্ব, তারপরে মন্তেস্কুর ক্ষমতা স্বাতন্ত্রিকরণ নীতির তত্ত্ব, জন লকের হচ্ছে গণতন্ত্র ও সরকারের ধারণা, জে.এস. মিলের উপযোগিতাবাদ তত্ত্ব, আরও আছে এরকম। যে এই তত্ত্বগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু এবং এটার পরিধি বা প্রকৃতির মধ্যে এটা রয়েছে। তাহলে রাজনৈতিক তত্ত্ব বা চিন্তাধারাগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু বা পরিধির মধ্যে প্রকৃতির মধ্যে থাকবে, যেগুলো আমি একটু আগে বললাম। যেমন হচ্ছে জন লকের হচ্ছে গণতন্ত্রের তত্ত্ব, তারপরে ম্যাকিয়াভেলির ধর্মমুক্ত রাজনীতির তত্ত্ব, জন বডিনের তোমার সার্বভৌমিকতা, জন বডিন এবং অস্টিনের হচ্ছে সার্বভৌমিকতার তত্ত্ব, মন্তেস্কুর ক্ষমতা স্বাতন্ত্রিকরণ নীতি তত্ত্ব, এগুলো রয়েছে। এরকম অনেক তত্ত্ব আমরা দেখতে পারবো। এরপরে আমরা আসবো যে সংবিধান ও সরকার সম্পর্কে। সংবিধান ও সরকার, তাহলে সংবিধান ও সরকার সম্পর্কে চর্চা। তাহলে এই সংবিধান এবং সরকার সম্পর্কে চর্চা কিন্তু আমরা দেখতে পারি। কি দেখতে পাবো এখানে? যে একটা রাষ্ট্র ব্যবস্থায় সরকারের অস্তিত্ব রয়েছে এবং রাষ্ট্র পরিচালিত হয় কার দ্বারা? সংবিধান দ্বারা। সংবিধান নির্দিষ্ট নিয়ম কানুন এবং এই সংবিধান অনুযায়ী সরকার রাষ্ট্রকে পরিচালনা করে। ফলে সরকারের বিভিন্ন কার্যাবলী, বিভিন্ন নিয়ম নীতি, সরকারের যেটাকে আমরা এক কথা বলি কার্যক্রম, সরকারের বিভিন্ন নির্দিষ্ট নিয়ম, এগুলো কিন্তু এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় এবং প্রকৃতি এবং পরিধির মধ্যে এগুলো যথেষ্টভাবে রয়েছে। এবার আরেকটা আসছি আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক সম্পর্ক ও সংগঠন, এই আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু একটা ইম্পর্টেন্ট পার্ট এবং এটা বর্তমানে তোমরা জানো আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত করে এবং আন্তর্জাতিক কতগুলো সংগঠন রয়েছে, যেমন ইউএনও, তোমরা নাম শুনে থাকবে ইউএনও, এবং আরও অন্য সংগঠনগুলো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং আলোচনার মধ্যে এটা রয়েছে। এবার আরেকটা আসছে যেটা হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। এই মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির দ্বারা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে সবচেয়ে লেটেস্ট কনসেপ্ট। এই মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে সমাজ ব্যবস্থা কি হচ্ছে সর্বদা পরিবর্তনশীল। এই সর্বদা পরিবর্তনশীল হওয়ার জন্য সমাজে রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন হচ্ছে। এই রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের যে আলোচনা, ব্যাখ্যা এবং মার্ক্সীয় যারা রাষ্ট্রবিজ্ঞানী তারা নিজস্ব কনসেপ্ট আলোচনা করেছেন এবং যেটা রাষ্ট্রবিজ্ঞানে বিশেষভাবে স্থান পেয়েছে। এবার এই মার্ক্সের অনুযায়ী বলা যায় রাষ্ট্রের প্রকৃতি এবং শ্রেণী সংগ্রাম প্রভৃতি সমাজ ব্যবস্থার মধ্যে বিশেষভাবে জড়িত, যা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা একটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান।
এবার যদি আমরা আসি রাজনৈতিক মার্ক্সের ব্যাপারটা হলে এবার আচরণবাদী দৃষ্টিভঙ্গির কথা বলি। আচরণবাদী দৃষ্টিভঙ্গি, এই আচরণবাদী দৃষ্টিভঙ্গি সবচেয়ে হচ্ছে আধুনিক একটা কনসেপ্ট। এই আচরণবাদী দৃষ্টি, যেটাকে ইংলিশে বলা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। এই বিহেভিয়ারাল অ্যাপ্রোচে কি বলছে, আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞান বা বিজ্ঞানীগণ মনে করেন ব্যক্তি এবং বা গোষ্ঠীর যে বিভিন্ন প্রভৃতির যে আচার আচরণ বিশ্লেষণ করা, যে আমরা সমাজে কি ব্যক্তিরা রয়েছি, বিভিন্ন গোষ্ঠী রয়েছে, এই ব্যক্তি এবং গোষ্ঠীর বিভিন্ন আচার আচরণগুলো বিশ্লেষণ করে যে রাজনৈতিক কার্যকলাপ রয়েছে সেটাকে তারা রাষ্ট্রবিজ্ঞানের একটা বিশেষ অংশে স্থান দিয়েছেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান মনে করেন, আমি আবার বলছি, যে ব্যক্তি গোষ্ঠীর আচার আচরণের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে, সঙ্গে সঙ্গে রাজনৈতিক ব্যবস্থা যে পরিবর্তিত হচ্ছে, এগুলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বা প্রকৃতিতে বিশেষভাবে তারা গুরুত্ব পেয়েছে বা গুরুত্ব দিতে চান। এবার যেমন আরও করে রয়েছে, যেমন রাজনৈতিক সমাজতত্ত্ব, এটাকে বলা সমাজতত্ত্ব, রাজনৈতিক সমাজতত্ত্ব, তারপরে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, তাহলে এই যে এগুলো দৃষ্টিভঙ্গি থেকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের এই যে রাজনৈতিক সমাজতত্ত্বের কথা বলছি, স্থানীয় স্বায়ত্তশাসন, তোমরা জানো যে পঞ্চায়েত সিস্টেম, মিউনিসিপ্যালিটি, এগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে বিশেষ স্থান পেয়েছে। এবার পলিটিক্যাল সোসিওলজি, দ্যাট ইজ যে আমরা সমাজে রয়েছি, পলিটিক্যাল পার্টি, তারপরে প্রেশার গ্রুপ, যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তাদের বিভিন্ন সংজ্ঞা, দ্বন্দ্ব, আলোচনা, এগুলো রাষ্ট্রবিজ্ঞানে স্থান পেয়েছে। এবার সবচেয়ে লাস্ট যেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্মেলনে, এবার যদি আমরা এর দিকে আসি, যে 1948-এ সেপ্টেম্বর মাসে প্যারিসে, মানে ইউএনের উদ্যোগে প্যারিসে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়। আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু কি হবে সেটা একটা মোটামুটি রূপরেখা তৈরি করা হয়। আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা কি হবে সেটা নিয়ে একটা মোটামুটি আলোচনা, একটা সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে কি কি সিদ্ধান্ত গৃহীত হয়, যে নাম্বার 1 হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য পরিধির মধ্যে কি কি থাকবে। যদি আমরা এইভাবে আমরা ক্যাটাগরি করি, তাহলে দেখব যে রাষ্ট্রের মতবাদ ও তার ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার স্থান পেয়েছে। সেকেন্ডলি হচ্ছে রাজনৈতিক, তাহলে এটা রাষ্ট্রের বিভিন্ন মতবাদ ও ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের স্থান পেয়েছে। রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ, সেখানে হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ রাষ্ট্রবিজ্ঞান আলোচনার স্থান পেয়েছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, তারপরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, জনমত প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানে স্থান পেয়েছে। এবং লাস্ট অ্যান্ড হচ্ছে 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনীতি বলতে পারি আমি। তাহলে আন্তর্জাতিক কনফারেন্সে প্যারিসে 1948 সালের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, পরিধি বা বিষয়বস্তু কি হবে এটা নিয়ে মোটামুটি এই 4টা ডাইমেনশন ঠিক করা হয়, যে এগুলো রাষ্ট্রবিজ্ঞানের
আলোচ্য বিষয় এবং প্রকৃতি, যেটা কি কি রাষ্ট্রের মতবাদ ইতিহাস থাকবে, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ থাকবে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো, রাজনৈতিক দলগুলো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং জনমত সম্পর্কে আলোচনা করা হবে, এবং আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনীতি সম্পর্কেও আলোচনা করা হবে। এবার যদি আমরা লাস্ট একটা কনক্লুশন ড্র করি যে আজকের এই আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়বস্তু প্রকৃতি নিয়ে, তাহলে দেখতে পারবো যে সাম্প্রতিককালে, অতি সাম্প্রতিককালেও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্র পরিধি কিন্তু ক্রমশ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। এর ফলে আমাদের আলোচনাও কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় ঠিক আমরা স্থির রাখতে পারছি না বা বাস্তব সম্ভব নয়। তাহলে পল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি এত বেশি ক্রমশ প্রসারিত হচ্ছে, ফলে রাষ্ট্রবিজ্ঞানকে একটা আমরা বলতে পারি গতিশীল বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল বিজ্ঞান, মানে এর এত প্রকৃতি পরিবর্তিত হচ্ছে এবং আলোচনা পরিবর্তন ফলে এটাকে একটা গতিশীল বিজ্ঞান বলে অভিহিত করা যায় বা বলা হয়। তাহলে আজকে মোটামুটি এই পর্যন্ত আমরা দেখতে পেলাম প্রকৃতি পরিধি আলোচনা করতে। আমরা লাস্ট কনক্লুশন আমরা একটা বলতে পারি যে এত আলোচনার যে সাম্প্রতিককাল আলোচনার বা রাষ্ট্রবিজ্ঞান আলোচনা এত বেশি প্রকৃতি পরিধি পরিবর্তিত হচ্ছে এবং এর নির্দিষ্ট কোনো সীমারেখা টানা সম্ভব হচ্ছে না, যার ফলে এই আলোচনাকে আমরা একটা স্থির রাখতে পারছি না এবং ন্যাচারালি এটা একটাকে মানে একটা গতিশীল বিজ্ঞান বলে আমরা আখ্যায়িত করতে পারি।